আসুক, আসুক, লাইভ আসুক, লাল আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ও ভবিষ্যতের ভাবনা থেকে A2I ও ইউসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে জাতীয় দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে দক্ষতা বিষয়ক লাইভ ক্লাসে চোখ রাখা সকল শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজ আপনাদের সাথে আছি ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স ট্রেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ আলিফ জাহান ভূঁইয়া, ইনস্ট্রাক্টর AK খান ইউসেফ টেকনিক্যাল স্কুল, ইউসেফ বাংলাদেশ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের বিষয় বেসিক ইলেকট্রিসিটি। আমরা গত পর্বে দেখেছিলাম বেসিক ইলেকট্রিসিটির প্রথম পার্ট। আজ আমরা দেখব বেসিক ইলেকট্রিসিটির দ্বিতীয় পার্ট। প্রথমেই দেখে নেব গত পাঠ থেকে আমরা কি শিখেছিলাম। গত পাঠে আমরা প্রথমে শিখেছিলাম পদার্থ বলতে কি বুঝি, পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী বলতে আমরা কি বুঝি, এবং পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহীর কিছু ছবি এবং কিছু নাম আমরা দেখেছিলাম। পরিবাহী ও অপরিবাহী পদার্থের গুণাবলী বা বৈশিষ্ট্যগুলি আমরা দেখেছিলাম গত পর্বে, এবং পরিবাহীর বা কন্ডাক্টরের দুটি গুণ, একটি কন্ডাক্টিভিটি এবং রেজিস্টিভিটি বলতে আমরা কি বুঝি। তারপরে দেখেছিলাম ইলেকট্রোম্যাগনেট, খুব গুরুত্বপূর্ণ বিষয় ইলেকট্রোম্যাগনেট ও তার ব্যবহার। ইলেকট্রোম্যাগনেট বলতে আমরা কি বুঝি? কাঁচা লোহার খুরের উপর সুপার এনামেল তার বা কপার ওয়্যার বা ম্যাগনেট তার জড়িয়ে তার উপর তার ভিতর বিদ্যুৎ প্রবাহিত করলে যে অস্থায়ী চৌম্বকের সৃষ্টি হয় সেই চৌম্বকটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেট। আমরা দেখেছিলাম ইলেকট্রোম্যাগনেট সাধারণত জেনারেটর, ট্রান্সফরমার এবং মোটরে ব্যবহার করা হয়ে থাকে। সর্বশেষে আমরা দেখেছিলাম ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ। ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বলতে আমরা কি বুঝি? এক কথায় আমরা যদি বলি, বিদ্যুৎ এক প্রকার অদৃশ্য শক্তি যা আলো, তাপ, শব্দ, গতি উৎপন্ন করে অসংখ্য বাস্তবায়িত কাজ সমাধান করে থাকে, যা আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করতে পারি না। এবার দেখব আমাদের আজকের বিষয় বা আজকে আমরা কি শিখব। আজকের বিষয় থেকে প্রথমে আমরা শিখব কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স কি, কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্সের একক কি, কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স পরিমাপক যন্ত্রের নাম কি, কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্ক কী, এবং ওহম সূত্র এবং ওহম সূত্রের মাধ্যমে কিছু গাণিতিক সমস্যার সমাধান। তারপর দেখব ডাইরেক্ট কারেন্ট, অল্টারনেটিভ কারেন্ট বলতে আমরা কি বুঝি, এবং ডাইরেক্ট কারেন্ট এবং অল্টারনেটিভ কারেন্টের মধ্যে পার্থক্য কী। সবশেষে আমরা দেখব সাইকেল, ফ্রিকোয়েন্সি, ফেজ অ্যাঙ্গেল ও ফেজ ডিফারেন্স বলতে আমরা কি বুঝি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বপ্রথম আমরা আজ যা দেখব তা হচ্ছে কারেন্ট। কারেন্ট বলতে আমরা কি বুঝি? কারেন্ট বলতে আমরা বুঝি কোনো পদার্থের বা পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। এখানে আমরা পদার্থ জানি, পরিবাহীও জানি। আমরা জানি পরিবাহীর ভিতরে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে। সেই মুক্ত ইলেকট্রনের যে প্রবাহের হার, সেই প্রবাহের হারটাকে বলা হয় কারেন্ট। আমরা এবার বুঝব ইলেকট্রন প্রবাহের হার বলতে আজ আমরা কি বুঝি। প্রবাহের হার বলতে আমরা বুঝি একক সময়ে বা একক সময়ে কী পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হয় সেই পরিমাণটাকে বলা হয় রেট, বা এক সেকেন্ড সময়ে কী পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হয় সেই পরিমাণটাকে বলা হয় ইলেকট্রন প্রবাহের হার বা রেট। তাহলে আমরা বলতে পারি কোনো পদার্থের ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহের সে হারকে বলা হয় কারেন্ট। আমরা একটা ছবি দেখছি, ছবিতে একটা পরিবাহী বা কন্ডাক্টর বা তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন বল আকৃতির আছে। আমরা জানি ইলেকট্রন সকল পদার্থের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। যদি কোনোভাবে তার উপর বল প্রয়োগ করা হয় বা চাপ প্রয়োগ করা হয় তবে তার জায়গা পরিবর্তন করে, বা ঋণাত্মক ইলেকট্রনগুলি তার জায়গা পরিবর্তন করে। যদি ইলেকট্রন তার জায়গা পরিবর্তন করে তবে তার মধ্যে একটি ফ্লোয়ের সৃষ্টি হয়, সেই ফ্লোটাকে আমরা বলি
কারেন্ট। আমরা দেখতে পাচ্ছি মিস্টার ভোল্টেজ, যেটাকে আমি বলতেছি বৈদ্যুতিক চাপ, আমরা যখন ইলেকট্রনের মধ্যে প্রয়োগ করছি তখন ইলেকট্রন তার জায়গা পরিবর্তন করছে এবং তার মধ্যে একটি স্রোতের সৃষ্টি হচ্ছে, সেই স্রোতটাকে বলা হয় কারেন্ট। আমরা বুঝতে পারছি কারেন্ট বলতে কি বুঝি, মানে মোট কথা ইলেকট্রনের যে প্রবাহ, সেই প্রবাহের হারটাকে বলা হয় কারেন্ট। কারেন্টকে ইংরেজি অক্ষর আই দ্বারা চিহ্নিত করা হয় বা ইংরেজি লেটার আই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। কারেন্ট পরিমাপের একক হচ্ছে এম্পিয়ার। এম্পিয়ারকে ইংরেজি লেটার এই দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা দেখব কারেন্ট পরিমাপক যন্ত্র। কারেন্ট পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার। এছাড়াও আমরা ক্লিপ অন মিটারের মাধ্যমেও কারেন্ট পরিমাপ করে থাকি। সাধারণত লোডের কারেন্ট পরিমাপ করার জন্য আমরা অ্যামিটার ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব কারেন্টের প্রকারভেদ। প্রবাহ অনুসারে বৈদ্যুতিক কারেন্টকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, অপরটি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এবার দেখব ডাইরেক্ট কারেন্ট বলতে আমরা কি বুঝি। আমরা নাম থেকে বুঝতে পারছি ডাইরেক্ট কারেন্ট মানে সংক্ষেপে বলা হয় ডিসি। যে কারেন্ট সবসময় একই দিকে প্রবাহিত হয় এবং যার মান সবসময় নির্দিষ্ট থাকে, সেই কারেন্টটাকে বলা হয় ডাইরেক্ট কারেন্ট। অর্থাৎ যে কারেন্ট সর্বদাই একই দিকে প্রবাহিত হবে, তার দিকের কোনো পরিবর্তন হবে না, মানের কোনো পরিবর্তন হবে না, সবসময় দিক এবং মান ঠিক রেখে প্রবাহিত হবে, সেই কারেন্টটাকে বলা হয় ডাইরেক্ট কারেন্ট। এই কারেন্ট সবসময় সরলরেখার মতো প্রবাহিত হয়। আমরা এটি চিহ্ন দেখতে পাচ্ছি। সাধারণত ব্যাটারির যে কারেন্ট তাকে আমরা ডাইরেক্ট কারেন্ট বলি। নিচে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি ডাইরেক্ট কারেন্টের। আমরা আশা করি সকল শিক্ষার্থীবৃন্দ আপনারা বুঝতে পেরেছেন ডাইরেক্ট কারেন্ট বলতে কী বুঝি। এবার আমরা দেখব অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট বলতে আমরা কি বুঝি। যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় নির্দিষ্ট নিয়মমতো দিক পরিবর্তন করে এবং যার মান প্রতি মুহূর্তে পরিবর্তনশীল, তাকে অল্টারনেটিং কারেন্ট বলে। এই কারেন্ট সবসময় ওয়েভের মতো বা ওয়েভ শেপের মতো প্রবাহিত হয়। অল্টারনেটিং কারেন্টের এই ওয়েভকে বলা হয় সাইন ওয়েভ। অল্টারনেটর হতে সাধারণত অল্টারনেটিং কারেন্টের উৎপত্তি। এসি জেনারেটরের আরেকটি নাম হচ্ছে অল্টারনেটর। আমরা দেখতে পাচ্ছি এসি কারেন্টের একটি চিহ্ন। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখন বোঝার বিষয় হচ্ছে নির্দিষ্ট নিয়ম মতো দিক পরিবর্তন করে এবং মান প্রতি মুহূর্তে পরিবর্তনশীল বলতে আমরা কি বুঝি। এখানে দিক পরিবর্তন বলতে আমরা বুঝি কোণের পরিবর্তন। যখন অল্টারনেটিং কারেন্ট 0 ডিগ্রিতে থাকে তখন সাইন 0 ডিগ্রি মান আমরা একটা গ্রাফে দেখতে পাচ্ছি। 0 ডিগ্রি মান 0। 30 ডিগ্রির মান হচ্ছে হাফ বা 0.5। যখন অল্টারনেটিং কারেন্ট 45 ডিগ্রিতে থাকে তার মান হচ্ছে 1/√2 বা 0.707। যখন অল্টারনেটিং কারেন্ট 60 ডিগ্রি থাকে তখন তার মান থাকে √3/2 √3/2 বা 0.806। যখন অল্টারনেটিং কারেন্ট 90 ডিগ্রি থাকে, সর্বোচ্চ পর্যায়ে থাকে, তখন তার মান থাকে 1। আমরা দেখতে পারলাম অল্টারনেটিং কারেন্ট যখন তার কোণ পরিবর্তন করে, অর্থাৎ তার দিক পরিবর্তন করে, তার সাথে সাথে তার মানের পরিবর্তন হচ্ছে। এই জন্য আমরা অল্টারনেটিং কারেন্টকে বলে থাকি যে কারেন্ট প্রতি মুহূর্তে তার দিক এবং মান পরিবর্তন করে প্রবাহিত হয়, সেই কারেন্টকে বলা হয় অল্টারনেটিং কারেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধু, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে NTBQF লেভেল 1-এর ক্ষেত্রে একটি প্রশ্ন আসে, যেটি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট বা অল্টারনেটিং কারেন্টের প্রতীক কোনটি। আমরা আশা করি দেখতে পাচ্ছি ডাইরেক্ট কারেন্ট এবং অল্টারনেটিং কারেন্টের প্রতীক। আমরা আশা করি প্রশ্নের উত্তরটি আমরা দিতে পারব। এবার জানব অল্টারনেটিং কারেন্ট এবং ডাইরেক্ট কারেন্টের মধ্যে পার্থক্য। অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে কোনো নেগেটিভ ও পজিটিভ তার থাকে না। ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে নেগেটিভ ও পজিটিভ দুটি তার থাকে। অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট সবসময় পোলারিটি মেনটেন করে চলে। অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে পোলারিটি মেনটেন না করলেও চালু করা যায়। তো খেয়াল রাখতে হবে অবশ্যই ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে পোলারিটি মেনটেন করে যাতে আমরা আমাদের লোড বা আমাদের বৈদ্যুতিক সরঞ্জামে কানেকশন প্রদান করে থাকি।
আমরা পাশে দেখতে পাচ্ছি দুটি চিত্র, একটি ডাইরেক্ট কারেন্ট, একটা হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। ডাইরেক্ট কারেন্ট দেখতে পাচ্ছি আমরা প্রতি মুহূর্তে একই দিকে পরিবর্তন হচ্ছে, কিন্তু অল্টারনেটিভ কারেন্টের বেলায় প্রতি মুহূর্তে একবার পজিটিভ হচ্ছে, একবার নেগেটিভ হচ্ছে। এই জন্য ডাইরেক্ট কারেন্টের পোলারিটি মেনটেন করে কাজ করতে হয়, কিন্তু অল্টারনেটিভ কারেন্টের ক্ষেত্রে পোলারিটি মেনটেন কাজ না করলেও লোড তার কাজ করে থাকে। অল্টারনেটিভ কারেন্টের ক্ষেত্রে ফেজ ও নিউট্রাল তার থাকে না। ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে কোনো অবশ্যই অল্টারনেটিভ কারেন্টের ক্ষেত্রে ফেজ ও নিউট্রাল তার থাকে, কিন্তু ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে ফেজে নিউট্রাল তার থাকে না। অল্টারনেটিভ কারেন্টের ফেজ তার সাধারণত লাল এবং নিউট্রাল তার কালো তারের হয়ে থাকে। ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে পজিটিভ তারটি হয় লাল আর নেগেটিভ তারটি হয়ে থাকে কালো। অল্টারনেটিভ কারেন্টের কোনো অল্টারনেটিভ কারেন্টের ফ্রিকোয়েন্সি আছে, কিন্তু ডাইরেক্ট কারেন্টের ফ্রিকোয়েন্সি নাই। অল্টারনেটিভ কারেন্টের বেলায় ট্রান্সফরমার ব্যবহার করে হাই ভোল্টেজকে লো এবং লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করা যায়, কিন্তু ডাইরেক্ট কারেন্টের বেলায় ট্রান্সফরমার ব্যবহার করে হাই ভোল্টেজকে লো ভোল্টেজ এবং লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করা যায় না। অল্টারনেটিভ কারেন্টের ফেজ অ্যাঙ্গেল আছে, তাই অল্টারনেটিভ কারেন্টের ফেজ ডিফারেন্সও আছে। ডাইরেক্ট কারেন্টের বেলায় ফেজ অ্যাঙ্গেল নাই, তাই তার কোনো ফেজ ডিফারেন্সও নাই। এবার দেখব আমরা ফ্রিকোয়েন্সি বলতে আমরা কি বুঝি। 1 সেকেন্ড সময়ের মধ্যে যতগুলি সাইকেল সম্পন্ন হয় সেই সংখ্যাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যে যতগুলি সাইকেল সম্পন্ন হবে সেই সংখ্যাটাকে বলা হবে ফ্রিকোয়েন্সি। আমরা দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সির ছবি, অনেকগুলি ফ্রিকোয়েন্সি সম্পন্ন হচ্ছে। ফ্রিকোয়েন্সিকে এফ দ্বারা প্রকাশ করা হয়। ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্টজ। হার্টজকে সংক্ষেপে HZ দ্বারা প্রকাশ করা হয়। বাংলাদেশের বৈদ্যুতিক লাইনের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ বা সাইকেল পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, NTPQF লেভেল লাইনের ক্ষেত্রে একটি কোয়েশ্চন প্রায় সময় আসে, বাংলাদেশের বৈদ্যুতিক লাইনের ফ্রিকোয়েন্সি কত? অবশ্যই আমরা পারবো। বাংলাদেশের বৈদ্যুতিক লাইনের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ বা সাইকেল পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা জানবো সাইকেল বলতে আসলে আমরা কি বুঝি। অল্টারনেটিভ কারেন্ট যখন কোনো একদিকে প্রবাহিত হয়ে কোনো একদিকে শূন্য থেকে আরম্ভ করে সর্বোচ্চ মানে পজিটিভ সর্বোচ্চ মানে পৌঁছায়, এবং সেই পজিটিভ সর্বোচ্চ মান থেকে আবার শূন্যে পৌঁছায়, এবং সেই শূন্য থেকে বিপরীত দিকে বা নেগেটিভ দিকে সর্বোচ্চ 90 ডিগ্রি বা 270 ডিগ্রি পৌঁছায়, সেখান থেকে পুনরায় শূন্যে বা 360 ডিগ্রি যদি অতিক্রম করে তখন তাকে বলা হয় এক সাইকেল। এক সাইকেল সমান সমান 360 ডিগ্রি। এবার দেখব, অর্থাৎ অর্ধ নেগেটিভ ও অর্ধ পজিটিভ তড়িৎ প্রবাহের সমষ্টিকে বলা হয় এক সাইকেল। আমরা দেখতে পাচ্ছি অর্ধ পজিটিভ এবং অর্ধ নেগেটিভ এই সাইকেলের সমষ্টিকে বলা হয় এক পূর্ণ সাইকেল। সাইকেলের কোনো একক নেই। এবার জানবো আমরা ফেজ অ্যাঙ্গেল। ফেজ অ্যাঙ্গেল বলতে আমরা কি বুঝি। যেহেতু অল্টারনেটিভ কারেন্টের ক্ষেত্রে ফেজ অ্যাঙ্গেল আছে, সেই ফেজ অ্যাঙ্গেলটা আমাদের জানার দরকার, বোঝার দরকার। ফেজ অ্যাঙ্গেল বলতে আমরা বুঝি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কৌণিক দূরত্বকে বলা হয় ফেজ অ্যাঙ্গেল। আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ এবং কারেন্ট, তার মধ্যে যে কৌণিক দূরত্ব সেই কৌণিক দূরত্বকে বলা হয় ফেজ অ্যাঙ্গেল, এবং ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কৌণিক দূরত্বের পার্থক্যকে বলা হয় ফেজ অ্যাঙ্গেল। আমরা আশা করি বুঝতে পারছি ফেজ অ্যাঙ্গেল এবং ফেজ ডিফারেন্স। কৌণিক দূরত্বটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কৌণিক দূরত্ব হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, আর ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কৌণিক দূরত্বের পার্থক্যকে বলা হয় ফেজ ডিফারেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব ভোল্টেজ। ভোল্টেজ বলতে আমরা কি বুঝি। কোনো পদার্থের বা পরিবাহীর ইলেকট্রন সমূহ বা ঋণাত্মক কণিকা সমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন হয় সেই বল বা চাপকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ বা ভোল্টেজ। আমরা জানি সকল পদার্থের মধ্যে ইলেকট্রন বিদ্যমান। যদি কোনোভাবে তার মধ্যে বল প্রয়োগ করে এই ঋণাত্মক কণিকাগুলিকে যদি স্থানচ্যুত করা যায় তবে তার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হবে বা ইলেকট্রিসিটি প্রবাহিত হবে। তো এই যে চাপ, এই চাপটাকে বলা হয় ভোল্টেজ। আমরা যদি এক কথায় বলি বৈদ্যুতিক চাপকেই ভোল্টেজ বলি। অর্থাৎ ইলেকট্রন প্রবাহিত করার জন্য
চাপের প্রয়োজন হয়। এই চাপ এবং ইলেকট্রন প্রবাহ মিলনের ফলে যে অদৃশ্য শক্তির সৃষ্টি হয় সেই শক্তিটাকে বলা হয় ইলেকট্রিসিটি। আমরা আগেও জেনেছি ইলেকট্রিসিটি, আবার জানলাম ভোল্টেজ এবং কারেন্টের মিলনের ফলে যে অদৃশ্য গতিশীল শক্তির সৃষ্টি হয়, যা আলো তাপ শব্দ গতি উৎপন্ন করে অসংখ্য কাজ সমাধান করে থাকে, সেই শক্তিটাকে বলা হয় ইলেকট্রিসিটি। ভোল্টেজকে ইংরেজিতে এটার ভি দ্বারা প্রকাশ করা হয়। ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট, ভোল্টেজকে স্মল লেটার ভি দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা দেখব ভোল্টেজ কিভাবে উৎপন্ন হয় বা আবিষ্ট হয়। মাইকেল ফ্যারাডের একটি সূত্র আছে, সেই সূত্র হচ্ছে একটি তার বা কয়েলে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স আবিষ্ট বা উৎপন্ন হয় তখন যখন উক্ত তার বা কয়েলের সহিত সংশ্লিষ্ট ফ্লাক্স বা চৌম্বক বলের আকার পরিবর্তন করে। অর্থাৎ যখন কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে পরিবাহীকে ঘোরানো হয়, তবে পরিবাহীতে একটি চাপের সৃষ্টি হয় বা একটি শক্তির উদ্ভব হয়, যেটাকে আমরা বলি ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ। যদি আমরা পরিবাহীকে ঘোরাই চৌম্বক ক্ষেত্রের মধ্যে, তবেও পরিবাহীতে ভোল্টেজ উৎপন্ন হবে, অথবা যদি আমরা পরিবাহীকে স্থির রেখে চৌম্বক ক্ষেত্রকে ঘোরাই, তবে পরিবাহীতে বা কয়েলে ভোল্টেজের সৃষ্টি হবে। বড় বড় জেনারেটরের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র, যাকে আমরা ফিল্ড বলি, ঘোরানো হয় সুবিধার জন্য। ছোটো ছোটো জেনারেটরের ক্ষেত্রে পরিবাহী ঘোরানো হয় বা যেটাকে আমরা বলি আর্মেচার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে ভোল্টেজ কিভাবে ইনডিউসড হয় বা উৎপন্ন হয়। ভোল্টেজ পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে ভোল্টমিটার। আমরা ভোল্টমিটারের সাহায্যে লাইনের ভোল্টেজ পরিমাপ করে থাকি। এবার দেখব সরবরাহ অনুযায়ী ভোল্টেজ কত প্রকার। সরবরাহ অনুযায়ী ভোল্টেজ দুই প্রকার অ্যালটিনারের ক্ষেত্রে, একটা হচ্ছে ফেজ ভোল্টেজ, আরেকটা হচ্ছে লাইন ভোল্টেজ। আমাদের দেশে ফেজ ভোল্টেজ বা সিঙ্গেল ফেজ ভোল্টেজের স্ট্যান্ডার্ড মান হচ্ছে 230। এনটিবিকিউএফ লেভেল 1-এর ক্ষেত্রে প্রশ্নটি প্রায় সময় আসে, সিঙ্গেল ফেজ বলতে কী বুঝো বা সিঙ্গেল ফেজ ভোল্টেজ কত। সিঙ্গেল ফেজ ভোল্টেজের স্ট্যান্ডার্ড মান হচ্ছে 230। আর সিঙ্গেল ফেজ হচ্ছে যে সরবরাহ ব্যবস্থায় একটি ফেজ ও একটি নিউট্রাল তার থাকে, সেই সরবরাহ ব্যবস্থাকে বলা হয় সিঙ্গেল ফেজ সরবরাহ ব্যবস্থা। এবার দেখব থ্রি ফেজ ভোল্টেজ কত। থ্রি ফেজ স্ট্যান্ডার্ড হচ্ছে 400, 5% ইনক্রিজ করতে পারে, 5% ডিক্রিজ করতে পারে। 380 থেকে 415 ভিতরে আমাদের থ্রি ফেজ লাইনের ভোল্টেজ। থ্রি ফেজ বলতে আমরা কি বুঝি? যে সরবরাহ ব্যবস্থায় তিনটেই ফেজ তার থাকবে এবং একটা নিউট্রাল থাকে, সেই সরবরাহ ব্যবস্থাকে বলা হয় থ্রি ফেজ সরবরাহ ব্যবস্থা। আমরা দেখতে পাচ্ছি তিনটা ফেজ, রেড, ইয়েলো, ব্লু এবং নিউট্রাল হচ্ছে এন দ্বারা প্রকাশ করা আছে। একই সাথে থ্রি ফেজ সরবরাহ এবং সিঙ্গেল ফেজ সরবরাহ বিদ্যমান। আমরা এখান থেকে ইচ্ছা করলে সিঙ্গেল ফেজ লোড চালাইতে পারি, ইচ্ছা করলে আমরা আবার থ্রি ফেজ লোড আমরা চালাইতে পারি। আমরা বুঝতে পারলাম সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ, সিঙ্গেল ফেজ ভোল্টেজ এবং থ্রি ফেজ ভোল্টেজ। এবার আমরা জানব ফেজ ভোল্টেজ বলতে আমরা কি বুঝি। ফেজ তার বা লাইন ও নিউট্রালের মধ্যবর্তী যে ভোল্টেজ, সেই ভোল্টেজকে বলা হয় ফেজ ভোল্টেজ। আমরা দেখতে পাচ্ছি রেড, ইয়েলো, ব্লু তিনটা ফেজ। এই তিনটা ফেজের যে কোনো একটা ফেজ এবং নিউট্রালের মধ্যবর্তী যে ভোল্টেজ, সেই ভোল্টেজটাকে বলা হয় ফেজ ভোল্টেজ। আমরা বুঝে গেছি ফেজ ভোল্টেজ বলতে আমরা কি বুঝি। যে কোনো একটা ফেজ এবং নিউট্রালের মধ্যবর্তী যে ভোল্টেজ, সেই ভোল্টেজটাকে বলা হয় ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ স্ট্যান্ডার্ড মান হচ্ছে আমরা বলেছি 230। এবার জানব লাইন ভোল্টেজ বলতে আমরা কি বুঝি। ফেজ টু ফেজ বা দুটি মেইন লাইনের মধ্যবর্তী ভোল্টেজকে বলা হয় লাইন ভোল্টেজ। অর্থাৎ তিনটা ফেজ আছে আমাদের, রেড, ইয়েলো, ব্লু। এই তিনটা ফেজে যে কোনো দুইটা ফেজের মধ্যবর্তী ভোল্টেজ, রেড এলো অথবা এলো ব্লু অথবা ব্লু এলো, এই যে কোনো দুইটার মধ্যবর্তী ভোল্টেজকে বলা হয় লাইন ভোল্টেজ। আমরা দেখতে পাচ্ছি লাইন ভোল্টেজ যদিও এখানে দেওয়া আছে 440, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে, একটি হচ্ছে নিউট্রাল এবং গ্রাউন্ড। নিউট্রাল এবং গ্রাউন্ডের মধ্যে ভোল্টেজ কত। নিউট্রাল এবং গ্রাউন্ডের সর্বোচ্চ গ্রহণযোগ্য মান হচ্ছে 3 ভোল্ট, এর বেশি হওয়া যাবে না।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, NTBQF লেভেল 1-এর ক্ষেত্রে এখান থেকে কিছু কোয়েশন খুবই গুরুত্বপূর্ণ প্রায় সময় আসে। লাইন ভোল্টেজ বলতে আমরা কি বুঝি, ফেজ ভোল্টেজ বলতে আমরা কি বুঝি, লাইন ভোল্টেজ কত, ফেজ ভোল্টেজ কত। আশা করি এখান থেকে আপনারা সকলেই যদি একটু ভালো করে দেখেন বা মনোযোগ সহকারে খেয়াল করেন, আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত পরীক্ষায় আনসারগুলি করতে পারবেন। এবার দেখব রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বলতে আমরা কি বুঝি। পদার্থের একটি বৈশিষ্ট্য বা গুণ। রেজিস্ট্যান্স হচ্ছে পদার্থের একটি গুণ বা বৈশিষ্ট্য। পদার্থের যে বৈশিষ্ট্য বা গুণের কারণে কারেন্ট প্রবাহে বাধাপ্রাপ্ত হয়, সেই বৈশিষ্ট্য বা গুণকে বলা হয় রেজিস্ট্যান্স। আমরা আগে বলেছি পদার্থের দুইটা গুণ, একটা হচ্ছে রেজিস্টিভিটি, একটা হচ্ছে কন্ডাক্টিভিটি। সেই যে গুণ বা বৈশিষ্ট্য কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে, সেই গুণটাকে বলা হয় রেজিস্ট্যান্স। আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ এবং ইলেকট্রন বা কারেন্ট প্রবাহ, সেখানে বাধা দিচ্ছে হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সকে ইংরেজি অক্ষর R দ্বারা প্রকাশ করা হয়। রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। ওহমকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। রেজিস্ট্যান্স পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ওহম মিটার। আমরা দেখতে পাচ্ছি একটা ছবি ওহম মিটারের। আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করব ওহম মিটারের সাহায্যে। এবার দেখব রেজিস্ট্যান্স আমরা কিভাবে পরিমাপ করব। একটি কন্ডাক্টরের দুই প্রান্তের মধ্যবর্তী বাধাই হচ্ছে রেজিস্ট্যান্স। অর্থাৎ আমরা একটা কন্ডাক্টরের দুই প্রান্তে যদি আমরা অ্যাভোমিটারে দুটি টার্মিনাল ধরি, তাহলে যে বাধা আমরা পাবো সেই বাধাকে বলা হয় রেজিস্ট্যান্স। অর্থাৎ দুই প্রান্তের বাধাই হচ্ছে রেজিস্ট্যান্স। শুধু রেজিস্ট্যান্স পরিবাহী রেজিস্ট্যান্স না, অপরিবাহী বা ইনসুলেশনের একটি রেজিস্ট্যান্স আছে, যে রেজিস্ট্যান্সকে বলা হয় ইনসুলেশন রেজিস্ট্যান্স। আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স কীভাবে পরিমাপ করব বা আমরা বলতে কি বুঝি। আলাদা দুইটি কন্ডাক্টরের মধ্যবর্তী বাধাকে বলা হয় রেজিস্ট্যান্স, ইনসুলেশন রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স হচ্ছে একটি কন্ডাক্টরের দুই প্রান্তের বাধা, আর ইনসুলেশন হচ্ছে দুইটি কন্ডাক্টরের ইনসুলেশনের মধ্যবর্তী বাধা। আমরা বুঝতে পারলাম ইনসুলেশন রেজিস্ট্যান্স কী এবং রেজিস্ট্যান্স কী। ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপের একক হচ্ছে ওমেগা। 1 মেগা ওহম সমান 10 লক্ষ ওহম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, NTBQF লেভেল 1-এর পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট একটি কোয়েশন, 1 মেগা ওহম সমান কত ওহম। অবশ্যই আমরা দেখতে পারলাম 1 মেগা ওহম সমান 10 লক্ষ ওহম। আরেকটি কোয়েশন আছে, ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপকের যন্ত্রের নাম কি। ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপকের যন্ত্রের নাম হচ্ছে ওহম ইনসুলেশন টেস্টিং মেগার। ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ইনসুলেশন টেস্টিং মেগার। আশা করি এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আপনারা উত্তর দিতে পারবেন। পরিবাহীর রেজিস্ট্যান্স শুধুমাত্র কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে না, আরও দুইটি উপাদান হচ্ছে, একটা হচ্ছে ইন্ডাকট্যান্স আর একটা হচ্ছে কন্ডাক্ট্যান্স। এবার দেখব আমরা কন্ডাক্ট্যান্স বলতে কি বুঝি। রেজিস্ট্যান্স ছিল হচ্ছে পরিবাহীর বা বাধা, পরিবাহীর বাধা, কারেন্ট প্রবাহের বাধা। আর ইন্ডাকট্যান্স হচ্ছে একটি কয়েলের বাধা, বা ইহা কয়েলের এমন একটি বিশেষ ধর্ম বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে কয়েলের মধ্যে দিয়ে অল্টারনেটিং কারেন্ট প্রবাহের যে কোনো পরিবর্তনে বাধা প্রদান করে, সেই বৈশিষ্ট্যকে বলা হয় ইন্ডাকট্যান্স। অর্থাৎ কয়েলের ভিতর দিয়ে যখন অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট প্রবাহিত হবে, তার যে কোনো পরিবর্তনে যে বৈশিষ্ট্য বা ধর্ম বাধা প্রদান করবে, সেই বৈশিষ্ট্যকে বলা হয় ইন্ডাকট্যান্স। আর ইন্ডাকট্যান্স শুধু একা নয়, ইন্ডাকট্যান্স ফ্রিকোয়েন্সির সাথে একত্রিত হয়ে অল্টারনেটিং কারেন্টকে বাধা প্রদান করে থাকে। এজন্যই আর ডিসি কারেন্টকে সে বাধা প্রদান করে না, যেতে সাহায্য করে। এজন্য ডিসি কারেন্টের ক্ষেত্রে ট্রান্সফরমার ব্যবহার করা যায় না, কিন্তু অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে ট্রান্সফরমার ব্যবহার করা হয়ে থাকে। আমরা প্রায় সময় একটি প্রশ্নের সম্মুখীন হই, তা হচ্ছে ডিসি কারেন্টের বেলায় কেন ট্রান্সফরমার ব্যবহার করা হয় না, এসি কারেন্টের বেলায় কেন ট্রান্সফরমার ব্যবহার করা যায়। কারণ হচ্ছে ইন্ডাকট্যান্স এবং ফ্রিকোয়েন্সি। অল্টারনেটিং কারেন্টের বেলায় ইন্ডাকট্যান্স এবং ফ্রিকোয়েন্সি আছে, কিন্তু ডাইরেক্ট কারেন্টের বেলায় ফ্রিকোয়েন্সি নাই, ফ্রিকোয়েন্সি এবং ইন্ডাকট্যান্স নাই। তাই ডিসি কারেন্টের ক্ষেত্রে ট্রান্সফরমার ব্যবহার করা হয় না। ইন্ডাকট্যান্সকে এল দ্বারা প্রকাশ করা হয়। ইন্ডাকট্যান্সের একক হচ্ছে হেনরি। হেনরিকে ইংরেজি লেটার এইচ দ্বারা প্রকাশ করা হয়। পাশে আমরা দেখতে পাচ্ছি একটা ইন্ডাক্টরের ছবি। এবার আসবে ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স বলতে আমরা কি বুঝি।
ক্যাপাসিটর জানার আগে আমরা ক্যাপাসিটেন্স জানার আগে বোঝার আগে আমাদের দেখতে হবে ক্যাপাসিটর বলতে আমরা কি বুঝি। ক্যাপাসিটর হচ্ছে দুইটি পরিবাহী পাতকে যদি একটি অপরিবাহী পদার্থ দ্বারা পৃথক করা হয় এবং উহাতে যদি পটেনশিয়াল পার্থক্য বিরাজমান থাকে তখন তাকে বলে ক্যাপাসিটর। দুইটি পরিবাহী এবং একটি অপরিবাহী পদার্থ দিয়ে পৃথক করা হবে এবং দুইটি পরিবাহের মধ্যে যদি পটেনশিয়াল পার্থক্য বিরাজমান থাকে তখন তাকে ক্যাপাসিটর বলা হয়। আর ক্যাপাসিটরের প্লেটগুলির মধ্যে যখন পটেনশিয়াল পার্থক্য বিরাজমান থাকে তখন তাকে বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে রাখা ক্যাপাসিটরের একটি বিশেষ ধর্ম বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যকে বলা হয় ক্যাপাসিটেন্স। আমরা বুঝতে পেরেছি ক্যাপাসিটেন্স বলতে আমরা কি বুঝি। ক্যাপাসিটেন্সকে সি দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপাসিটেন্সের একক হচ্ছে ফ্যারাড বা মাইক্রোফ্যারাড। ফ্যারাডকে এফ দ্বারা এবং মাইক্রোফ্যারাডকে মিউ এফ দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখব ওহমস ল। বিজ্ঞানী জর্জ সাইমন ওহম 1826 খ্রিস্টাব্দে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যে একটি সম্পর্ক সৃষ্টি করেন যাকে বলা হয় ওহমস ল। ওহমস লকে বলা হয় বিদ্যুতের আদি সূত্র। আমরা দেখব স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্স এর উল্টোনুপাতিক। অর্থাৎ কারেন্ট ভোল্টেজের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের উল্টোনুপাতিক বা ব্যস্তানুপাতিক। সমানুপাতিক বলতে আমরা কি বুঝি? যদি কোনো পরিবাহীর মধ্যে দিয়ে বা দুই প্রান্তে দ্বিগুণ ভোল্টেজ প্রবাহিত করা হয় কারেন্ট দ্বিগুণ বাড়বে, আর যদি 1/3 ভোল্টেজ বা বৈদ্যুতিক চাপ কমানো হয় তাহলে কারেন্ট 1/3 কমে যাবে। এবং রেজিস্ট্যান্স উল্টোনুপাতিক বলতে আমরা বুঝি যদি রেজিস্ট্যান্স বাড়ানো হয় দ্বিগুণ, কারেন্ট দ্বিগুণ কমে যাবে। যদি রেজিস্ট্যান্স কমানো হয় তাহলে কারেন্ট দ্বিগুণ বেড়ে যাবে। মানে যদি রেজিস্ট্যান্স বাড়ে কারেন্ট কমবে, কারেন্ট বাড়লে রেজিস্ট্যান্স কমলে কারেন্ট বাড়বে। এবার দেখব পটেনশিয়াল পার্থক্য আমরা বলতে কি বুঝি। তার আগে দেখব পটেনশিয়াল বলতে আমরা কি বুঝি। চার্জিত বস্তুর কাজ করার সামর্থ্যকে বলে বিদ্যুৎ বিভব। ভিন্ন বিভবের দুটি বস্তুর বিভবের মধ্যে যে পার্থক্য সেই পার্থক্য বলা হয় বিভব পার্থক্য। যতক্ষণ পর্যন্ত দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হবে না ততক্ষণ পর্যন্ত কোনো ইলেকট্রিসিটি বা কারেন্ট প্রবাহিত হবে না। আমরা দেখতে পাচ্ছি ইকুয়াল পটেনশিয়াল, তার মধ্যে কোনো রকম পানি প্রবাহিত হচ্ছে না। একটা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি যখনই হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়াল দেখতে পাচ্ছি তখন এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। ঠিক তদ্রূপ কারেন্টের বেলাও হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে কারেন্ট প্রবাহিত হয়। আমরা পজিটিভ এবং নেগেটিভ দুইটার হাই পটেনশিয়াল একটি হচ্ছে লো পটেনশিয়াল। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এবং বাতি জ্বলছে। এবার দেখব ওহমের গাণিতিক সূত্র বা গাণিতিক সমাধান। ধরি একটি পরিবাহীর এ ও বি প্রান্তের ভোল্টেজ যথাক্রমে ভিএ ও ভিবি, আর পরিবাহীর রেজিস্ট্যান্স এবং আই পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট। ওহমের সূত্র অনুযায়ী আই সমানুপাতিক ভিএ মাইনাস ভিবি বা পটেনশিয়াল পার্থক্য বা ভোল্টেজ যখন রেজিস্ট্যান্স স্থির এবং কারেন্ট রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক অর্থাৎ আই বাই আর যখন ভোল্টেজ স্থির। সমানুপাতিকের সূত্রতে আমরা পাই আই সমানুপাতিক ভি বাই আর, অর্থাৎ আই সমান কে ইন্টু ভি বাই আর। এখানে কি একটি ধ্রুবক সংখ্যা, যেহেতু আমরা সমানুপাতিক উঠিয়ে দিয়েছি সেজন্য একটি ধ্রুবক সংখ্যা বসানো হয়েছে। এই ধ্রুবকটির মান হচ্ছে কনস্ট্যান্ট। যদি আই ইকুয়াল টু 1, ভি ইকুয়াল টু 1 এবং আর ইকুয়াল টু 1 হয় তবে কে এর মান অবশ্যই 1 হবে। এই কে এর মান যদি আমরা বসাই তবে আমরা পাই আই সমান ভি বাই আর, অর্থাৎ আই সমান ভোল্টেজ বাই কারেন্ট। আমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি আই সমান ভি বাই আর, আর সমান ভি বাই আর, ভি সমান আই আর, ভি সমান আই আর। আমরা এবার গাণিতিক সমাধান দেখব। 230 ওহম রেজিস্ট্যান্সের একটি বাতির দুই প্রান্তে যদি 230 ভোল্টেজ প্রয়োগ করি বাতির ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে দেওয়া আছে। ভোল্টেজ ভি ইকুয়াল টু 230 ভোল্ট, রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু 230 ওহম, তাহলে কারেন্ট হবে হোয়াট? আমরা ওহমের সূত্র অনুযায়ী আই সমান ভি বাই আর, অর্থাৎ ভোল্টেজ 230, রেজিস্ট্যান্স 230, অর্থাৎ 230কে যদি 230 দিয়ে ভাগ করি আমরা কারেন্ট পাবো 1 এম্পিয়ার। তদ্রূপ যদি আমরা রেজিস্ট্যান্স কমিয়ে দিই তাহলে আমরা দেখতে পারবো ভোল্টেজ ঠিক রেখি তাহলে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। আমরা যদি ভোল্টেজ 230 ঠিক থাকে, রেজিস্ট্যান্স যদি 115 হয়
অর্থাৎ 115 দিয়ে 230কে ভাগ করি, আমরা 2 অ্যাম্পিয়ার পাই। আমরা বুঝতে পারলাম রেজিস্ট্যান্স বাধা কমার কারণে কারেন্ট প্রবাহিত দ্বিগুণ প্রবাহিত হয়েছে, অর্থাৎ কারেন্ট ভোল্টেজ সমানুপাতিক, রেজিস্ট্যান্স উল্টানুপাতিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা যা শিখলাম, আমরা শিখলাম কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স, কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্সের একক, কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স পরিমাপক যন্ত্রের নাম, কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্ক এবং ওহমের সূত্র এবং গাণিতিক সমাধান, ডাইরেক্ট কারেন্ট এবং অল্টারনেটিং কারেন্টের মধ্যে সম্পর্ক, ফেজ ডিফারেন্স, ফেজ অ্যাঙ্গেল, ফ্রিকোয়েন্সি এবং সাইকেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামীকাল যা দেখব তা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজের পরিস্থিতি। আজ আর নয়, এখানে আমরা শেষ করব। বরাবরের মতো আমরা আবারও বলে যাব, করোনা ভাইরাসের নাম শুনলেই আমরা আতঙ্কিত হব না। আর আতঙ্কিত নয়, নতুন রূপে, নতুনভাবে, নব উদ্যমে, ঘরে বাইরে সবসময় SMS মেনে চলুন, নিরাপদ মিশ্রণী তৈরি করুন। SMS মানে হচ্ছে, S মানে স্যানিটাইজার, M মানে মাস্ক, S মানে সোশ্যাল ডিস্টেন্স। কোভিড-19 সম্পর্কে আমরা সচেতন হই। ভিড়ে নয়, নীড়ে থাকুন, আতঙ্কে নয়, সতর্ক থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।